আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। জি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার যত দর্শক রয়েছে তাদের সালাম, নমস্কার ও শুভেচ্ছা। আর হইলো আর ওই যে ডক্টর ইউনূস এবং ল্যাংটা সুলাইমানের প্রতিবেশী রাশেদ ভাইকে আমার কি জানাবো আমি বুঝে উঠতে পারতেছি না। কারণ তিনি দুইজন বিখ্যাত লোকের প্রতিবেশী, তারে সালাম জানাবো না নমস্কার জানাবো না শুভেচ্ছা জানাবো বুঝে উঠতে পারতেছি না। ফ্রান্সের ভাষায় যদি এরপরে শিখাই দেন ওইটা আমি বলবো, ফরাসি ভাষা। যাই হোক, যে চীনের পাশে যাওয়ার পরেই, চীনের সাথে ধরম মহরম করার পরেই বাংলাদেশের কূটনীতিক পাড়া গরম হয়ে গেছে। এমনকি তারেক রহমান যতই গল্প করুক, জুলাই যোদ্ধাদের নিয়ে যতই অনুষ্ঠান করুক, তার কিন্তু পায়ের নিচে মাটি নাই। তিনি কিন্তু তার চেহারাটা দেখেন, তার চেহারা দেখলে মনে হয় না যে তিনি দেশের প্রধানমন্ত্রী। তার আচরণে মনে হয় না, তার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু মনে হয় না। তার বডি ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে ওই কাপাসিয়ার ঘটি শৈলের মতো। আপনি ভালো করে খেয়াল করেন, আপনি খেয়াল করেন ভালো করে। সালাউদ্দিন সাহেব আজকে ঘোষণা দিয়েছে 50 বছর আওয়ামী লীগ আর কোনোদিন ফিরবে না, দিল্লিতে দাফন হয়ে গেছে। সালনে কয় শুই সাদা কেন তুই, বছর 12 বছর শিলং থাকলো, ভারতে থাকলো, সেখান থেকে আইসে বাংলাদেশের মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেল। তো ফ্রান্স থেকে আমাদের হায়দার ভাই তো এসে মন্ত্রী হইতে পারে, আপনিও তো ঢাকা থেকে মন্ত্রী হয়ে যেতে পারে, আমিও তো পাতালপুরি থেকে এসে যমুনার পার থেকে জিন্দাপির জামালপুরি মন্ত্রী হয়ে যেতে পারি। শিলং সালাউদ্দিন হইলে আমরা হইতে পারলে আমরা কেন পারবো না, আওয়ামী লীগ কেন পারবে না? মানে তিনি থাকলেন ভারতে, আইসা মন্ত্রী হয়ে গেলেন, সেই লোকটাই বলতেছেন যে ভারতে দাফন হয়ে গেছে আওয়ামী লীগের। তো এগুলো কার দাপটে বলে আমরা জানি। খুঁটার জোরে পাঠা কুদে, কখনো আমেরিকার পাঠা খুঁটির জোরে কুদে, কখনো চায়নার খুঁটির জোরে কুদে। কিন্তু সালাউদ্দিন সাহেব যতই কুদাকুদি করুক, বাংলাদেশের 4 লক্ষ কোটি টাকা 5 লক্ষ কোটি টাকা বছরে কিন্তু ভারত চলে যাচ্ছে, ওটা তিনি ঠেকাইতে পারতেছেন না। আমাদের ভাবির পোলারা মিছিল করে ঠেকাইতে পারতেছে না, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, কোনোভাবেই ঠেকাইতে পারতেছে না। তেমনি চীন যে কথা বলেছে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি শক্তির হস্তক্ষেপ মেনে নিবে না, এই কথা বলার মাধ্যমে চীন কিন্তু অলরেডি বিদেশি শক্তি হিসেবে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে সে হস্তক্ষেপ করে ফেলেছে, অলরেডি সে করে ফেলেছে। মানে তিনি আলম বিসমিল্লাহ করছেন। জি, ফরিদ ভাই, এই প্রশ্নটাই কিন্তু আমি করতাম, আপনি অলরেডি আলোচনায় নিয়ে আসছেন। তো চীন নিজেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, জি জি জি, আবার ওই যে আমাদের কেউ হস্তক্ষেপ করলে সেটা মেনে নিবে না, মেনে নিবে না। ওই যে বিষয়টা এরকম, আমাদের এলাকার মুরব্বী ছিল, তো সে রাস্তাতে যাইতে গুতা দিত, তা আমরা বলতাম চাচা গুতা দাও গে, তোর কই গুতা দিলাম, আরেকটা গুতা দিয়ে তোর কই গুতা দিলাম। আমি চাচা আবার গুতা দিলে আরেকটা গুতা দিয়ে তোর কই গুতা দিলাম। চাইনা এরকম করতেছে, গুতা মারতে স্যার কইতেছে কেউ গুতা দিতে পারবে না, সে নিজেই গুতাগুতি করতেছে, এটা হাস্যকর ব্যাপার। এই কথা বলার মাধ্যমেই সে চায়না অলরেডি, চাইনিজ কর্তৃপক্ষ, চাইনিজ অফিসিয়াল বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে বা সার্বভৌমত্বের প্রতি হস্তক্ষেপ করেছে, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। এগুলো বললে তো হবে না, বরং এখন এই কথার কারণে মানে যে কয় পাগলা নৌকা যেন ডুবাস, এখন যে সমস্ত বিদেশি শক্তিগুলো বাংলাদেশে হস্তক্ষেপ করার কথা ছিল, তারা এখন তার মতো প্রকাশ্যে চলে আসবে। তার প্রমাণ আপনি দেখতে পেলেন আজকে দক্ষিণ প্লাজায় মার্শাল্লাহ জামাত বিএনপি মিলে আমেরিকার স্বাধীনতা 250তম নাকি কততম স্বাধীনতা দিবস পালন করতেছে। আমার খুব হাসি আসছে, খুব মজা লাগলো। আমরা তো এখন আমেরিকার 52তম নাকি 53তম প্রদেশ হয়ে গেছি। তারপরে যে হায়দার ভাইয়ের 2 প্রতিবেশী সুবাদে আমরা ফ্রান্সের হয়ে যাব। তারপরে আমরা ইলিয়াসের সুবাদে আমেরিকা হয়ে গেছি। তারপরে আমরা আমার ভাবির পোলাদের জন্য কখনো তুরস্ক হয়ে যাব, কখনো পাকিস্তান হয়ে যাব, শুধু বাংলাদেশটা থাকবো না। এই হচ্ছে সমস্যাটা। জি, ধন্যবাদ। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ আমার প্রিয় শেখ ফরিদ ভাই। ফরিদ ভাই, ওই যে ট্যাক্সির মধ্যে লেখা দেখছেন না যে আমি ছোট, আমাকে মেরো না। তো দেখেন ভাই, আমি আপনাদের দুজনের চেয়ে ছোট। দেখেন মাসুদ ভাই লম্বা, আপনি লম্বা, আমি একটু বাইকটা, কিন্তু আমি ছোট, আমাকে মেরো না ভাই। মাসুদ ভাই, আপনি যে কথাটা কইলেন, আমেরিকা কয় যে চায়নার লগে যাইতে পারবি না, আবার চায়না উল্টে কয় যে এই তোমার দেশে অন্য কারো হস্তক্ষেপ মানবো না। ঘটনা হচ্ছে দুইটাই এসেছে ক্রিমিনাল। ওই যে মাইয়ার বাপ মাও ক্রিমিনাল, পরকীয়া প্রেমিকও ক্রিমিনাল, এখানেও দুইটা ক্রিমিনাল। তুই কব যে বাংলাদেশের ভিতরে হস্তক্ষেপ মানবি না, তো তুই কে? তুই তো হস্তক্ষেপ করতে হস পয়লা, আমেরিকা। আবার চাইনায় কব যে তোরাও মানবি না, তুই তোরা কে? দোনোটাই তো একই। এখানে আসলে খেলা যে কি চলতেছে, ওই যে কার পাশা যাচ্ছে কার চ্যানেলে, এইটা কেউ বুঝতেছে না। আর বাংলাদেশ এখন যে গরিবের ভাবি, আমার ভাই যেমন কয় আর কি, জামালপুরের ভাই যেমন কয় আর কি, যে গরিবের ভাবি এখন ওই যে সবাই বয়ে গেছে, সব জায়গায় শুইতে। খেলা দেখতে থাকেন। এই যে আজকে যেমন ওইটা দেখলেন, ওই যে কি বলে দক্ষিণ প্লাজায় আমেরিকার জন্মবার্ষিকী, আবার ওইদিকে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল কিন্তু ইরানের খোমেনির জানাজা লাইভ দেখাইতেছে। এত কিছুর পরে একটা কথা কই, আমাদের মধ্যে তো খুব মুসলমানিত্ব আছে না, আমরা খুব মুসলিম
সবকিছু দাঁড়ায়া যায় ইসলামের নাম শুনলে। এই যে ওয়ার্ল্ড কাপ খেলার সময় ফিফা যদি কয় যে ভাইয়ারা তোমরা যে যেই দেশ সমর্থন করবা তারে সেই দেশের ভিসা দিয়া 3 মাসের জন্য লইয়া যাবো খেলা দেখাইতে, সব সালাই দেখবেন যে তখন আর্জেন্টিনা, ব্রাজিল, সৌদি আরব, মরক্কো বাদ দিয়া আমেরিকা আর ইউরোপের দেশ ধরবো। জি আমরা জি এইসব দেশ পছন্দ করি, জি 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 বুঝছেন? তখন কেউ সৌদি আরব যাইতে চাইবো না, সৌদি আরব তখন আর প্রিয় হবে না, তখন ইসলাম জিন্দা হবে না। মরক্কো, আলজেরিয়া এগুলো হবে না, তখন আমেরিকা, তখনই হয়ে যাবে অস্ট্রিয়া, জার্মান, ফ্রান্স, তখন আর কেউ ব্রাজিল আর আর্জেন্টিনা কেউ না করছে না, ওখানে যায় কাম। আমরা হচ্ছে ওই জাত, আমরা ওই যে গুয়ের ভিতরে একটা বললে এটাও জিব্বাদি টাইম না তুলি। আর এখানে তো ভাই ডলারের খেলা চলতেছে, ডলার গেলে দেখতে থাকেন কতদিন চলে ডলারের খেলা, কি কি বেইসা শেষ পর্যন্ত। যে একটা নাটক দেখছিলাম ছোটবেলায়, ভাই ফরিদ ভাই ও মাসুদ আপনি বলতে পারেন, যে একটা নাটকে ওই হেরা মামা ভাই না দুইজন পরে পুকুরে জইমা কইতে স্যার আমি আমার আন্ডারওয়্যারটা বেশি, কই কেন, কইছে না আন্ডারওয়্যার তো পইরা এটা বেচে দিতে পারবো, সৈয়দ বংশের আন্ডারওয়্যার বেশি, কইতে তুই পরনে তার কিছু নেই, আমি তো পানির তলায় আছি, কিছু দেখা যায় না। সত্য সরে নিয়ে গেছে, এখন খানার জন্য আন্ডারওয়্যার সহ বেচবো কয়দিন পর, বেশি দিন নাই, একটু দেখতে থাকেন কি কি হয়। কি করেন ফরিদ ভাই? জি আমি আপনার সাথে অনেকটাই একমত। মন্ত্রী মিনিস্টার দরকার না, এখন আমরা খেলা দেখি, জি 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 খেলাই দেখতে থাকি। ফলাফল ওই যে বললাম তো যে বাংলাদেশ এখন গনিমতের মাল, যে যেভাবে টানা হেঁচড়া করতেছে, যে যেভাবে ভোগ উপভোগ করবে, কিছুই করেন নাই আমাদের। কিন্তু সমস্যা হলো যে শিল পাটায় ডলাডলি বাংলাদেশ নামক মরিচের কর্ম হবে সারা। আমরা দেখেছি যখন পরাশক্তিগুলো এরকম তৃতীয় বিশ্বের কোনো দরিদ্র দেশকে নিয়ে টানাটানি করে, তখন সেই দেশটা যুদ্ধ, দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ, দারিদ্র এইসবের মুখোমুখি হয় এবং হচ্ছে, ইতিহাস তাই বলে। আর এই বাংলাদেশটা তখন হয়ে যাবে, বাংলাদেশটা আরো বেশি বিপজ্জনক হয়ে যাবে। কারণ এখানে 18 কোটি মানুষ, পুরো মধ্যপ্রাচ্যের মানুষের সংখ্যা কত? মধ্যপ্রাচ্যের যদি আপনি ইরান সহ, ইরানকে যদি বাদ দেন 21টা দেশ, 21 দেশের লোক সংখ্যা কত? তাতেই পৃথিবী অস্থির হয়ে গেছে। গাজাতে 18 লক্ষ মুসলমান, তাতেই পৃথিবী অস্থির। বাংলাদেশে কিন্তু 18 কোটি। তাহলে শুধু বাংলাদেশ তো অস্থির হয়ে যাবে তা কিন্তু না, পুরো দক্ষিণ এশিয়া অস্থির হয়ে যাবে। আর এটাই কিছু কিছু পরাশক্তি চাচ্ছে। কেউ যেচে আনছে, কেউ পরিস্থিতির শিকার হয়ে মেনে নিতে বাধ্য হচ্ছে। কিন্তু এটা পৃথিবীর জন্য ভালো হবে না। এই 18 কোটি বাংলাদেশের জন্য তো ভালো হবেই না। এই বাংলাদেশের মানুষ এখনই ইতালি যাইতে, লিবিয়া যাইতে পানির জাহাজে মরে, মালয়েশিয়া মনে আছে কি শত শত রোহিঙ্গা মালয়েশিয়া যাওয়ার সময় মারা গেছে, থাইল্যান্ড যাওয়ার সময় মনে আছে তো কত রোহিঙ্গা যে ডুবে মারা গেছে, ওটা হিসাব কিন্তু কেউ দেয় না। তো এরকম এই বাংলাদেশে 18 কোটি মানুষ কোথায় যাবে? ভারত তার বর্ডার সিল করে দিবে। কারণ আপনি যত কিছুই বলেন, ওই 1 কোটি যখন যুদ্ধ বাজবে তখন আপনি ভারতে ঢুকতে পারবেন না। যদিও বাংলাদেশের মানুষ খাদ্যের অভাবে, নিরাপত্তার অভাবে ভারতে ঢুকে পড়বে, এটা ভারতের জন্য সমস্যা। ভারত তখন বর্ডার সিল করে দিবে। কত মানুষ পাচার হয়ে যাবে, কত নারী শিশু পাচার হয়ে যাবে, কত মানুষ বঙ্গোপসাগরে ডুবে মরবে, কত মানুষ যুদ্ধের নামে, গৃহযুদ্ধের নামে মারা যাবে। সেগুলো আমি চাই না এগুলো ঘটুক, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশ ওই দিকে যাচ্ছে, আমরা ওই দিকে যাচ্ছি। আপনি যেটা বললেন যে করিডোর মানবী, আপনি জাতিসংঘের কথা বলেছে, সেটা আমরা জানি। কিন্তু আমরা জানি জাতিসংঘ আর আমেরিকা টাকার এই পিটার উপিট, এটা আমরা সবাই জানি। মনে করেন যে জায়গায় আমি যেতে পারবো না, আইনগত বাধা আছে, সে জায়গায় আপনার নামে আমি গেলাম। যে জায়গায় রাশেদ হায়দার ভাই যেতে পারবে না, সেইখানে যেমন রাশেদ হায়দার ভাই চালিত বাংলাদেশে ভোট দিতে পারবে না, উনি ফ্রান্সের নাগরিক। এখন উনি বললেন যে আমার হোমন্দিতে ইলেকশন করতেছে, 2টা জাল ভোট দিয়ে আসেন। আমরা 2জন গেলাম, জাল ভোট দিয়ে আসলাম, ভোট তো দিলাম আমরা, কিন্তু কাজটা কার হইলো? কাজটা রাশেদ ভাই। তো ওই রকম এই দেশে ওই জাতিসংঘ যে কাজটা করে, জাতিসংঘের নামে জাতিসংঘ, জাতিসংঘের মা বাপটা কে? জাতিসংঘের মাও আমেরিকা, জাতিসংঘের বাপও আমেরিকা, জাতিসংঘের পোলাপানও আমেরিকা। তো আপনি তো তার বিরুদ্ধে কে খার, মানে কোন দিকে আপনি যাবেন? তো ওই জাতিসংঘ বলেছিল মানবিক করিডোর দিতে, এমনকি এখনো বলেছে যে যেন আরো রোহিঙ্গার জন্য জায়গা দেয়, জায়গাও চেয়েছে আমেরিকা, জাতিসংঘ চেয়েছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন যিনি দেখেন তিনি চেয়েছেন। অন্যদিকে সৌদি আরব, এই যে বললাম না যে সব আমরা গণিমতের মাল, সৌদি আরব আবার বাংলাদেশের ঘেঁটি ধরে বলছে যে তাড়াতাড়ি রোহিঙ্গাদের পাসপোর্ট দাও। অদ্ভুত ব্যাপার, আমাদের জাতীয় পরিচয়পত্র নবায়ন করার নির্দেশ এসে গেছে, আর রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়ে দিলেন। এটা কি করে কি হয়? আপনি সংসদে বিল এনেছিলেন কোন দেশের মানুষকে পাসপোর্ট দেওয়া মানে নাগরিকত্ব দেওয়া। আপনি যেটা সংসদে বিল আনতে হবে, সংসদ যদি মনে করে, তবে সৌদি আরব গালে একটা চটকানা দিছে, কানটা ধরে মইলে দিছে, 70,000 পাসপোর্ট দিয়ে দিল ইউনূস সরকার।
অথচ বাংলাদেশের দরিদ্র মানুষগুলো যারা ভারতে কাজ করতে গেছে, কামের বান্দি হইতে গেছে, দিন মজুরি করতে গেছে, তারা ফিরে আসবে, আপনি তার দেশে নিলেন না। মানে কত বড় ফাত্রামি! মানে সৌদি আরব মানে এই দেশটা, ওই যে চায়নার অ্যাম্বাসেডর নাকি বললেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চায়না মেনে নিবে না। তো ওই যে 70,000 যে পাসপোর্ট দিল, এটা কি বাংলাদেশের আভ্যন্তরীণ হস্তক্ষেপ না? আরে ভাই, আমি এখনো আমার পরিবারের আরো কিছু মানুষের পাসপোর্ট করাইতে পারি নাই, দিচ্ছে না। অন্যদিকে রোহিঙ্গাদের 70,000 পাসপোর্ট দিলেন, আমি বাংলাদেশেও পাই না। আমার এক পরিচিত ব্যক্তি আছে, তিনি বিদেশে 5 বছর থাকার পর পাসপোর্ট করতে পেরেছিলেন। 5 বছর, 5 ইয়ার্স তার যেভাবে রয়ে গেছে ওই পাসপোর্ট পেতে, তার জুতার তলা ক্ষয় হয়ে গেছে। একজন বাংলাদেশি নাগরিক, সে 5 বছরের পাসপোর্ট পায়নি। তসলিমা নাসরিন বাংলাদেশি নাগরিক, তিনি তার ফ্ল্যাট বিক্রি করবেন, পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন, পৃথিবীর 4-5টা বাংলাদেশে হাই কমিশনে গিয়ে তিনি সেই সুযোগ পান নাই, তার নাগরিক অধিকার। কিন্তু 70,000 রোহিঙ্গার পাসপোর্ট দিয়ে। ফরিদ ভাই, আমার 2টা ছেলে, একটার বয়স 10, একটার বয়স 9। ওদের জন্ম ফ্রান্সে, ওদের ফরাসি পাসপোর্ট আছে, এটা ঠিক আছে, কিন্তু আমি তো বাংলাদেশি, আমার ওয়াইফ তো বাংলাদেশি, আমাদের তো সব বাংলাদেশি। আমি ওদের 2জনের পাসপোর্ট করতে পারি নাই, কারণ হচ্ছে যে বলতেছে আমার যে ওই জন্ম নিবন্ধন লাগবো, টিচার সার্টিফিকেট লাগবে, তবে এগুলা কই থেকে দুমা আমরা তো দিতেই পারবেন না। তাহলে এবার চিন্তা করে এই হইল অবস্থা। আমি যে আজকে যদি বাংলাদেশে কোনো মহিলাদের যদি গর্ভবতী করে দিই, তার বাচ্চা সরাসরি ফরাসি নাগরিক হবে, কারণ আমি ফরাসি। আর সে জায়গায় আমরা হাজবেন্ড ওয়াইফ 2জন বাংলাদেশি হওয়ার পরও আমাদের বাচ্চারা বাংলাদেশি পাসপোর্ট পাবে না। যে এটা কিন্তু 70,000 রোহিঙ্গার পাসপোর্ট দেওয়া কিন্তু হয়ে গেছে। ইরান, সৌদি, ভারত হচ্ছে, আমি বারবার বলি, ভারত হচ্ছে চাণক্যদের পুত্র, ভারতবাসীরা চাণক্যের পুত্র। কোন ব্যক্তি যদি, আমি আপনাকে লিখে দিতে পারি আপনাকে, আপনি ম্যাকিয়াভেলি পড়ে আপনি কি করতে পারবেন আমি জানি না। ম্যাকিয়াভেলির সেই রাষ্ট্রবিজ্ঞানের সেই বিখ্যাত কিতাব পড়ে আপনি কতটুকু সফল হবেন বটে, কতটুকু হবেন আমি জানি না, গ্যারান্টি দিতে পারবো। কিন্তু আমি লিখিত দিতে পারি, কোনো 25 বছরের তরুণ, সে যদি 5 বছর শুধু চাণক্য নীতিটাই শুধু পড়ে, আমার ধারণা সে বাংলাদেশের সবচেয়ে ভালো কূটনীতিক হবে। মানে বাংলাদেশের মধ্যে হবেই, যে কোনো কূটনৈতিক যারা ব্যক্তি রয়েছেন তাদের চাইতে সে বেশি বুঝবে কূটনীতি। তাহলে ভারতীয়রা কি করবে? তারা তো তাদের কূটনৈতিক তৎপরতা যে আপনি দেখেন, আমি ভারতের উপরে মাঝে মধ্যে রাগ করতাম। যেমন যে ভিসাটা যখন দিল, আমার রাগ উঠে গিয়েছিল, কেন ভিসা দিল, এখন তো সব জঙ্গিরা যাবে। কিন্তু না, তারা কি করেছে, তারা এখন থেকে 10 বছরের কথা চিন্তা করেছে, কমপক্ষে 5 বছরের চিন্তা করেছে। শুধু একটা বিষয় না, ওই দিন হায়দ্রাবাদের ওখানে গিয়ে বলছি যে ভিসা দেওয়ার আরেকটা কারণ আছে, সেটা আমরা লাইভে বলতে পারবো না, সঙ্গত কারণে, কারণ তাহলে অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে, সেটা বলা যাবে না, এবং সেটা বাংলাদেশের মানুষদেরই ক্ষতি বেশি হবে। সঙ্গত কারণে বলতে পারতেছি না। কূটনীতি এমন একটা জিনিস, আপনি যা বলছেন না সেটা কূটনীতি, আপনি যা বলে ফেলেছেন সেটা তো কূটনীতি না, আপনি তো বলেই দিয়েছেন। যেমন চায়না বলে ফেলেছে যে বাংলাদেশের ব্যাপারে আভ্যন্তরীণ হস্তক্ষেপ আমরা মেনে নিব না, তার কিন্তু বক্তব্য প্রকাশ হয়ে গেছে। ভারত কি বলেছে? বলে নাই। তার মানে ভারত এটা আরো বেশি মানতেছে। ওই যে অক্ষয় কুমারের সে ডায়লগ, जो मैं बोलता हूं वो मैं करता हूं, আর जो मैं नहीं बोलता हूं वो मैं डेफिनेटली करता हूं। তো ভারতের রাজনীতি হচ্ছে এটা, যা সে বলে তা সে করে, যা সে বলে না তাহা কিন্তু সে করবেই। এটা হচ্ছে ভারতের কূটনীতি। এই কূটনীতির কারণে দেখেন আজকে জাপানের প্রধানমন্ত্রী কি বলেছে, নরেন্দ্র মোদী আমার ভাই। ট্রাম্প কি বলেছিলেন, নরেন্দ্র মোদী আমার বন্ধু। ওবামা কি বলেছিলেন, নরেন্দ্র মোদী আমার ভাই। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট আপনার চ্যানেলে এসে বলেছিলাম, কি বলেছে, মাদার অফ অল ডিলস সাইন করেছেন। আর্জেন্টিনা তাকে মানে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে ভারতকে জ্বালানির তেলের জন্য। রাশিয়ার সাথে তার সুসম্পর্ক, আমেরিকার কোনো ধাতানি মানে না। ইরান থেকেও তেল সে প্রকাশ্য গোপনে 2 ভাবেই আনে। সৌদি আরবের সাথে তো ভালো সম্পর্ক, দুবাইয়ের সাথে তো সম্পর্কের হিসাবই নাই। অলরেডি দুবাইয়ে সে তার অস্ত্র ব্রহ্মস কি যেন ওগুলো বিক্রি করতেছে। তো এইটাই ভারতের কূটনীতি দেখা যায় যেটা খুবই ধীর গতিতে কাজ করতেছে, কিন্তু প্রশান্ত মহাসাগরের স্রোত কিন্তু বোঝা যায় না। আমরা কিন্তু কুমিল্লার, তারপরে চাঁদপুরের ডাকাতিয়া নদী বা
যমুনা, জামালপুরের পারের যমুনার নদী, সিরাজগঞ্জের যমুনা নদীর স্রোতটা দেখতে পারি। কারণ কি? কারণ এটা গতিটা বোঝা যায়, আমাদের চোখে ধরে। কিন্তু প্রশান্ত মহাসাগর কিন্তু শান্ত না, নাম প্রশান্ত, তার যে গতি এত বেশি, ওইখানে কিন্তু কেউ উপস্থিত হলে বুঝতে পারে না। যারা প্রশান্ত মহাসাগরে ভ্রমণ করে তারা সেটা জানে। ওর গতিটা কিন্তু বোঝা যায় না, কিন্তু স্পিড কত, কারণ ওদের চোখেই ধরে না সে কত দ্রুত গেল। আমি যখন বুলেট ট্রেনে বসেছিলাম চায়নাতে, তা আমি বললাম যে এরা না বলে এত গতি, শত শত গতিতে যায়, উপর দিকে তাকায় দেখি 600+। তখন আমি ভয় পাইছি। অর্থাৎ আমি আমাদের জামালপুরে যে ট্রেন চলে, যমুনা এক্সপ্রেস বা ব্রহ্মপুত্র বা অন্যান্য পদ্মাম যাই বলেন বাংলাদেশের তিস্তা, ওইখানে ঝক্কর ঝক্কর গতি মাত্র সর্বোচ্চ 55, মানে রেলের হিসাবে 55 মাইল স্পিড। আবারও বলি, রেলের 55 সাথে কিন্তু সাধারণ মোটরসাইকেল গাড়ির মিলবে না, হিসাব আলাদা। ঠিক আছে, যেমন নটিক্যাল মাইল যেমন আলাদা, মাইল আলাদা, তেমনি রেলের গতি কিন্তু আলাদা। রেলে 55 মানে অন্যরকম। রেল কিন্তু 55-এর উপরে চলবে না, তাও আপে আপে, ডাউনে না। কারণ এটা কেমনে জানি, কারণ আমার বাসা ঘরটা হলো লোকো রানিং রুম, মানে জংশনের পাশেই, মানে যেখানে রেলের ইঞ্জিন ঠিক করে। তো আমরা সারা ছোটবেলা, আমাদের বয়স যখন 10 বছর, তখন থেকে আমরা রেলের মানে ওই হ্যান্ডেল ধরে লড়াচড়া করি। আমরা ওইখানে, আমি একা না, আমাদের মতো বয়সী যারা ছোট ছিল তারা কিন্তু, আমরা 14 বছর বয়সে আমরা রেলগাড়ি চালানো শিখছি, যখন সাইকেল চালানো শিখি নাই। এটা কিন্তু গল্প করি না, এটা সত্য। এটা বাংলাদেশের যত লোকশেড আসে, সেটা সৈয়দপুর হোক, ময়মনসিংহ হোক, জামালপুর হোক, সরিষাবাড়ি হোক, যারা লোকশেডের পাশে থাকে তারা এটা সবাই পারে। আমরা ওই রেলের ইঞ্জিন ঘুরাইতে ঘুরাইতে আমরা রেলগাড়ি চালানো শিখে গিয়েছিলাম। 30 বছর পর, 20 বছর পর একবার ধরেছিলাম, তাও মোটামুটি ঠিক মতোই চালাইছিলাম। তো রেলটা, এটা উদাহরণ কেন দিলাম? চাণক্য নীতির কথা। চাণক্য নীতিতে আবার ফিরে যাই। এরা সব সময় দেখবেন ধীর স্থির কাজ করে, ধীর স্থির কাজ করে। আপনি যত কিছুই বলেন, তাদের চাণক্য নীতি, তাদেরকে আপনি রাগ করতে পারেন। আমি বলেছিলাম যে কেন ভিসা দিল, পরে দেখি না তাদের বছরে 5 লক্ষ কোটি টাকা। এই চোখে দেখা এটা কে স্যারে বলেন তো? 5 লাখ কোটি টাকা। বাংলাদেশ কার কোন দেশ থেকে 5 লাখ কোটি টাকা আয় করতে পারবে? বাংলাদেশ 20টা দেশে থেকে 5 লক্ষ কোটি টাকা আয় করতে পারবে? শুধু এক বাংলাদেশের ভিসা দিলে যদি 5 লক্ষ কোটি টাকা আয় হয়। হায়দর ভাই আমার যতই গালি দেখ, তার পোলা যদি আমার ভাড়া এসে প্রতিদিন মোটামুটি 50,000 টাকা বিল করে, হায়দর ভাই আমার গালি দিলে কি? আমাদের রাশেদ ভাই গালি দিলে কি? মাসুদ ভাই গালি দিলে কি? মাসুদ ভাইয়ের মেয়ের জামাই যদি প্রত্যেকদিন আমার ভাড়া এসে মনে করেন যে 1 লাখ টাকা বিল করে বন্ধু বান্ধব নিয়ে, আপনি আমার গালি দিলে কি? আমি তো আমি জি জি ঠিক আছে। যেন দেখেন না, মৌলবী সাহেবদের আপনি যত লীলাঘর বলেন, সে কিন্তু রাগ করে না। রাগ করে যারা চাঁদা তুলতে যায়, মৌলবীদের মানুষ কিন্তু গালিও দেয়, তারপরেও তারা কিন্তু চাঁদা তুলে। কেন তুলে? গালি যতই দেন, দিন শেষে তো 35% কমিশন আছে, তার জন্য তারা রাগ করে না। এই যে ভিক্ষুকদের যে আপনি ভেস্কি দেন, গালি দেন, ওরা কি রাগ করে? রাগ করে না। সারাদিন ভেস্কি দিতে দিতে কেউ ফরিদ নয় ভেস্কি দিবে, ওই মাসুদ ভাই তো দিবে, হায়দর ভাই তো দিবে। তো ভারত কি চিন্তা করলো যে গালি তারা দিতে থাকে, আমার 5 লক্ষ কোটি টাকা ইনকাম। এই যে এই বছর 5 লক্ষ, যেটাকে 1 থেকে 1.5 লক্ষ কোটি টাকা ইনকাম করতো, এখন সেটা 5 লক্ষ কোটি টাকা। এটাই হচ্ছে চাণক্য নীতি। তাহলে দেখেন, ভারত এখন বাংলাদেশের সাথে ভারতের চরম সম্পর্কের অবনতি হয়ে আছে কিন্তু। তাহলে সেইখান থেকে সে 5 লক্ষ কোটি টাকা কামাই করে নেবে। অলরেডি এক ব্যক্তি রাশিয়ায় থাকে, সরি অস্ট্রেলিয়াতে থাকে, ভারতীয় ব্যক্তি, কি যেন খুদা, কি যেন তার নামের আগে পরে খুদা আছে, ভুলে গেছি নামটা। সে কি করেছে? 4 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে একজন। তো এটাই হলো ভারত, এটা হচ্ছে ভারতের চাণক্য নীতি। সে আমেরিকার সাথেও প্রীতি রাখে, রাশিয়ার সাথে তার প্রীতি আছে, এবং রাশিয়ার সৈন্য অলরেডি ঘাঁটি করে ভারতে বসে আছে। আপনাকে বলে দেই, এটা 2 মাস আগেই ঘটে গেছে। 2 মাস আগে ঘটে গেছে। এখানে অলরেডি রাশিয়ার সৈন্য ঘাঁটি করে আছে, এবং রাশিয়ার সাথে তার সামরিক চুক্তি রয়েছে, দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা চুক্তি রয়েছে। অর্থাৎ ভারতে হামলা, রাশিয়ায় হামলা, রাশিয়ায় হামলা, ভারতে হামলা, এই চুক্তি তারা করে রেখেছে। এটা কিন্তু পাকিস্তান সৌদি আরবের চুক্তি না, যে সৌদি আরবে যখন হামলা করবো, পাকিস্তানে যখন হামলা করবো, সৌদি আরব আসবে না, কিন্তু সৌদি আরবে হামলা করে পাকিস্তানকে যা কামলা দিতে হবে, এরকম চুক্তি না। কিন্তু সত্যি সত্যি যদি আপনি ভারত হামলা করেন, রাশিয়া তার নিজের উপর হামলা করবে, হামলা মেনে নেবে। তেমনি রাশিয়ার উপর হামলাটা ভারতের উপর হামলা মনে করা হবে। সেই চুক্তি তারা, আবার আমেরিকার সাথেও বাণিজ্য চুক্তি আছে, ইউরোপীয় ইউনিয়নের সাথেও আছে, ইরানের সাথেও আছে, ইসরায়েলের সাথেও আছে। বাংলাদেশের শুধু পাকিস্তান ছাড়া সবার, আবার পাকিস্তানের উপরে তার চাণক্য নীতি আলাদা, পাকিস্তানের সাথে কোনো সম্পর্কই রাখে নেই। অথচ পাকিস্তান কিন্তু প্রতিদিন গালি দেয় না। ভারত বাংলাদেশ যেভাবে একেবারে ভাবির পোলারা হাঁপানি রুগী সেভাবে ভারত ভেঙে ফেলবে। আবার দেখি এটা কয়ার পানি খায়, ঠিক আছে, ওইটা কইতে গলা আটকা যায়, ওটা আবার পানি খায়। তো এরকম হাঁপানি রুগী, রিক্সাওয়ালা, লিল্লাখোর, তারপর রিটায়ার্ড মেজর যে হাঁটতে পারে, উষ্টা খায় পড়ে যায়, সেই লোক বলে ভারত দখল করবে। তারপরে ভারত কিছু বলছে বাংলাদেশ নিয়ে? বলে নাই। রপ্তানি বন্ধ করে নাই, আমদানি বন্ধ করে নাই, বরং আরো ভিসা দিয়ে দিছে। কিন্তু পাকিস্তান কিন্তু একেবারে এয়ার টাইট, আকাশ পর্যন্ত নেই, এয়ার টাইট করে দিছে, সব বন্ধ। তাদের নীতি কিন্তু এক একজনের সাথে এক এক রকম। তো আপনি যদি ভারতের কূটনীতিকে, আমি যে বললাম, যেটা আবার বলতে চাই, যে চাণক্য নীতি কেউ যদি শুধু পড়ে, কিছুটা আমাকে দেখেও বুঝেন,
আমার আগে খুব রাগ উঠতো, এখন রাগ উঠে না। তখন কিছুদিন আগে একজন আমার নামে খুব বদনাম করতেছে, আমি জানি, মনে করেন আমার নামে আপনার কাছে বদনাম করতেছে, আপনাদের দুইজনের কাছে আপনারা আবার আমার বলে দিতেছেন। একবার রাগ উঠেছিল যে তার বিরুদ্ধে অ্যাকশনে যাই, আমি বললাম না, সে একাই থেমে যাবে, দেখি থেমে গেছে, কি দরকার, যদি আমি তার বিরুদ্ধে অ্যাকশনে যাইতাম তাহলে কি হইতো, আমার একটা আলাদা হেডেক, আমার পড়ালেখা নষ্ট হইতো, আমার বক্তব্য দেওয়া নষ্ট হইতো। দোস্তি না ছুটে দুশ্মনী না টুটে, একটা কথা আছে না, ওই যে আওয়ামী লীগ বলেছিল যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক, বিরাট পাপ করছিল এই কথা। কিন্তু বিএনপি নেতা কি বলছে, যে ভারতের সাথে আমাদের সেই স্বামী স্ত্রী সম্পর্ক যাদের কোনো ডিভোর্সই হবে না। এটা আমি বলি নাই, কিন্তু ওই যে ভাবির পোলারা লিখতেছে না, ভারতের গুনাই ধরো না। এখন আপনি যদি বলেন যে এখন এখন পাড়া যদি বলে সিংহরে আমি গুনাই ধরি না, এখন পাড়া সিংহ কি করতে পারে তারা? এখন গাধা যদি বলে হাতিরে গুনাই ধরে না, হাতি তাহলে কি করবে? হাতি কি গাধার সাথে গিয়ে মারামারি করবে? ওইটার আপনি কি জবাব দেবেন? কেউ যদি তিতপুটি মানে তার কিনা মাছ যদি বলে রুই মাছের আমি গুনাই ধরি না, এখন কি করবে রুই মাছ বলেন? আপনার বাইসে গেছে যে রুই মাছের বলছে যে মনে করেন 10 কেজি রুই মাছের দার কিনা মাছ একটু বলতেছে, আমি তো রুই মাছের গুনাই ধরি না, এতে তোর একটা টাকি মাছের সামনে পড়লেই না, সাইজ করে হালাইতো। তো পাইসে গেছে যে ভারত হচ্ছে শৈল মাছও না, মাগুর মাছও না, ভারত তো রুই মাছ খাই ফেলে না। তো যদি ক্যাটফিশ হইতো, পাকিস্তানের মতো ক্যাটফিশ হইতো, ছোট হইলো খাই ফেলতো, তখন বুঝতো মজা। আর আপনি যেটা বললেন যে আম দেওয়া, আমই দিচ্ছে না তলে তলে আরো কি দিচ্ছে, এই যে আপনি কি মনে করেছেন ভারত এমনি বিশ্বাস হেরেছে? একটা কিছু তো লেনদেন হয়েছে। ভারত তো ওই যে 1 বছরে 5 লক্ষ কোটি টাকা কামাইবে, শুধু কি সেই কারণে আপনার মনে হয়? আমার কিন্তু মনে হয় যে এই সরকারের সাথে কোনো আলোচনা হয়েছে, গোপন কোনো সমঝোতা হয়েছে। আপনি তো শুধু আম দেখতেছেন। তা আম যদি প্রকাশ্য দিয়ে থাকেন, মেয়ার জামাইবারে যদি আপনি প্রকাশ্যে আম পাঠাই থাকেন, তাহলে গোপনে তো জামও পাঠাইছেন, গোপনে তো আনারসও পাঠাইছেন মেয়ার জামাই বাড়ি। বাইচান্স পোলার বউ যদি দেখে, তাহলে তো খেয়ে যাবে, মানে চীন খেপে যাবে, আমেরিকা খেপে যাবে। আপনি যে তলে তলে আরো কি দিচ্ছেন বা দিচ্ছেন না, আমরা কিভাবে বুঝি? এই যে শিলং সালাউদ্দিন এত বছর ভারতে থাকলো, ভারত তাকে বহাল তবিয়তে ছেড়ে দিল, আমরা তো বুঝলাম না। তাকে আবার মন্ত্রী হইতে দিল, আমরা তো হিসাব বুঝলাম না। দালমে কুস্ত কালা হ্যাঁ, কে যে কার সখী তুমি কার, কে যে আসলে কার, এটা তো বোঝা বড় মুশকিল। এই জামাতি যে ভারতের দালালি করতেছে না, ভিতরে ভিতরে আপনি কেমনে বুঝলেন? এই যে সারাদিন ইহুদিদের বিরোধিতা করে, ইসরায়েলের বিরোধিতা করে, বর্তমান সরকার যে সাবেক ভিপি নুরা, এখন প্রতিমন্ত্রী সরকারের প্রবাস কল্যাণ নাকি কি যেন মন্ত্রী, প্রবাসী শ্রম কল্যাণ মন্ত্রী, এমপি সাহেব, তে এই ভিপি নুরা, তার সাথে যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার ছবি আছে, তো সে নিজেও স্বীকার করেছে। রাজনীতি খুব জটিল বিষয়। আপনি যেটা বললেন আম পাঠাইছে, কয়দিন পরে জাম পাঠাবো, এরপর ইলিশ মাছ পাঠাবো, গোনায় না ধরাতেই গিফট দেয়, গোনায় ধরলে না জানি কি হবে। এখন এই সমস্ত গন্ডমূর্খদের ব্যাপারে কি সমালোচনা করব? কারণ হইলো এদের কাছে আমেরিকা, যে মৌলবি দেখলাম না, আমেরিকা দখল করবে, আমেরিকাকে প্রদেশ ঘোষণা করবে, 1 কোটি লোক নিয়ে ভারত দখল করবে, এদের কাছে তো পৃথিবীর কেউ কিছু না, এরা সব দখল করতে পারে। তো এই সমস্ত লোকদের আপনি কি, আর যেটা বললেন গিফট, এখন ভারত এই যে বললো না গোনায় ধরি না, কে যেন বলছে লেখলেন, এখন আমরা তো উল্টা দেখতেছি, হায়দর ভাইয়ের আমি এত গিফট পড়াই, হায়দর ভাই কিছুই দেয় না, তার মানে কি আমার গোনায় ধরে না? তার মানে হায়দর ভাই আমার গোনায় ধরতেছে না। অনেকে আছে না, নেতার বাড়ি এই কাঁঠাল নিয়ে যায়, আম নিয়ে যায়, জাম নিয়ে যায়, জমিদার বাড়ি যায়, বারান্দায় রেখে আসে, জমিদার তো পাত্তা দেয় না। ভারতের কাছে আমার ওইরকম কি জিজিয়া কর দিল নাকি? আমার তো উল্টা মনে হইতাছে যে হিন্দুদের কাছে জিজিয়া কর নিবে, তো জিজিয়া কর হিসেবে, মানে মুসলমানেরা এখন, বাঙ্গু মুসলমানরা এখন জিজিয়া কর হিসেবে শুভেন্দু অধিকারীর কাছে আম পাঠায়, ত্রিপুরা মানিক শাহের কাছে আম পাঠায়, কয়েকদিন পরে নরেন্দ্র মোদীজির কাছে পাঠাবে, ইলিশ মাছ পাঠাবে, তাই না? এগুলো পাঠাবে। তা আমরা তো উল্টা দেখতেছি, তারাই আমাদের গোনায় ধরে না। আপনাকে গোনায় না ধরলে এখন কি করা আছে? কামলা যতই গৃহস্থর বাড়িতে জিনিস নিয়ে যাক, গৃহস্থ তো সহজে কামলার বাড়িতে কিছু নিয়ে যাবে না, এটাই স্বাভাবিক। এদের লজ্জাও করে না, সারাদিন বলে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, কিন্তু এরা ভিসার জন্য ওই ঘন্টার পর ঘন্টা না, ভোর 5টার সময় এসে লাইন দিবে, আবার ভিসা নিয়ে একবার গালি দিবে, আবার জহর নামাজ, আসর নামাজের সময় ভিসা নিবে, এসে নামাজের সময় আলহামদুলিল্লাহ বলবে, ফজর নামাজের সময় ভারতকে গালি দিবে, পরের দিন সকালবেলা দেখবেন কলকাতা এসে হাজির, বা পরের দিন সন্ধ্যায় দেখবেন যে দিল্লি বা চেন্নাই গিয়ে হাজির চিকিৎসা করার জন্য। তো বাংলাদেশের মানুষের চরিত্র, মানে বিশেষ করে বাংলাভাষী মুসলমানের চরিত্র বিশ্লেষণ করা খুব কঠিন কাজ। আমার মনে হয় যে ওই যে কোন আগে নাকি জিনেরা কোন সব কাজ করে দিত, সব কাজ, ধরো জিন আমার পদ্মা ব্রিজ বানাই দিবে, আটলান্টিক মহাসাগরের ব্রিজ বানাই দিবে, কিন্তু বাংলাদেশি বাংলাভাষী মুসলমানের মন সম্পর্কে যদি জানতে চান, এই জিন পারবে না। সে মাপ চাবে, প্রয়োজনে জিন আত্মহত্যা করবে। কারণ বাংলাদেশের মানুষ সম্পর্কে আপনি বুঝতেই পারবেন না। কারণ এখানে সারা জীবন দেখলাম যে ভারত বিরোধিতা রাজনীতি করে এই বিএনপি,
আমাদেরকে সিগারেট হিসাব দেখি ভারতের চাদরপুরে। আমার জীবনে আমি 2বার ভারতের চাদর কিনেছিলাম, 2বার। আর রিজভি সাহেবের ঘরে সবই ভারতীয়, জামাতের আমিরের ঘরে সবকিছু ভারতীয়, ওই ডাক্তার মাসুদের ঘরে সবকিছু ভারত, ঘরে যান সব কসমেটিক ভারতীয়, নিশ্চিত থাকেন। সে চাইনিজ কসমেটিকও ব্যবহার করে না, বাংলাদেশে ব্যবহার করে, সব ভারতীয়, আপনি নিশ্চিত থাকেন। কারণ ইউরোপ আমেরিকা শুয়োরের চর্বি থাকবে, এই ভয় করবে না। তো রইল বাকি কি? ভারত। কারণ ভারতে তো শুয়োর খায় না, গরুও তারা ব্যবহার করে না, বিকল্প চর্বি, কৃত্রিম চর্বি ব্যবহার করবে। ওইখানে ভারতের কাছে যাবে, যেতে হবে, তাছাড়ার উপায় নাই। আপনাকে আম দিতে হবে, জাম দিতে হবে, কাঁঠাল দিতে হবে, লিচুতে তেল টেল মেরে যদি একটু তেল আনতে পারেন। আর ওই যে আপনি বললেন না যে টাকা দিয়ে তো কিনছি, ভাই টাকা দিয়ে আপনি ইরান থেকে তেল কিনবেন, ইন্ডিয়া যান কেন? আপনি আপনার মায়ের পেটের ভাইয়ের সাথে যদি ঝগড়া থাকে, তার দোকান থেকে 100 টাকা তেল কিনেন না, সরিষার তেল। আপনার ভাইয়ের সাথে যদি ভাইয়ের মিষ্টির দোকানে তার সাথে ঝগড়া লাগে, আপনি 100 টাকা দই নিবেন না। আপনি ভারত থেকে এত তেল আনেন, ঘটনাটা কি? আর কোনো দেশ নাই? ও আর কোনো দেশ নাই, ওগুলো আমরা কিন্তু বুঝি। টাকা মানে বিষয়টা এরকম, ফকির এটা ভিক্ষা দিলে বলে ভিক্ষা কি মাগনা দিছেন, সব কামাই করছেন না, বক্তব্যটা কিন্তু ওইরকম মনে হয়। বুঝতে পারছেন? বক্তব্যটা ওইরকম। টাকা দেয়া ভারত থেকে আনবেন কেন? টাকা দিয়ে আমেরিকা থেকে কিনেন। টাকা আমেরিকা থেকে বেশি দিয়ে আপনি গম কিনতেছেন না, আপনি বেশি দাম দিয়ে গম কিনতেছেন না, তো আমেরিকা থেকে আনেন, ইরান থেকে আনেন আপনার ভাই, পাকিস্তান থেকে আনেন আপনার দুলা ভাই, ওইখান থেকে আনেন, আফগানিস্তানে আনেন। আফগানিস্তান না থাকলে নদী থেকে তেল বের করে নিয়ে আসেন, আইতুল কুরসি করে ফু দিবেন, আফগানিস্তানের ভিতর থেকে তেল শুরু